আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে হাজির হলাম। আজ আমি দেখাতে চলেছি মালদার শ্রেষ্ঠ বিপত্তারিণী পুজো। সেটা আমাদের বাড়িতে অনুষ্ঠিত হয়। আগের বছর আমি দেখিয়েছিলাম, তো এবারকার একটু হাটকে। কেন এই বছরটা? কারণ এই বছরটা আমাদের 25 বছর পূর্তি, আমাদের বিপত্তারিণীর 25 বছর পূর্তি। সেই হিসাবে ভিডিওটা আমি ক্রিয়েট করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও শুরু আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যাই হোক, পুজোর প্রস্তুতি ফুললি কমপ্লিট হয়ে গেছে গাইস। এদিকে রান্না বান্নাও চলছে, দেখতেই পাচ্ছ। চেয়ার টেবিল সব চলে এসছে, জল ফল সব চলে এসছে, সব রেডি গাইস। এবং রান্নাও শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পটল ভাজা হয়ে গেছে, ডাল ফাল হয়ে গেছে, এবং এখনও রান্না চলছে এবং কাটাকাটিও চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, যেহেতু এবারকার 25 বছর পূর্তি, সেহেতু ভিডিওটা লেন্দি হতে চলেছে গাইস। আগেরবার আমি 7 মিনিটের ভিডিও বানিয়েছিলাম, এবারকার ডবলেরও বেশি, মানে 14 থেকে 16 মিনিটের ভিডিও হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। এবং প্রতিমাটাও আগেরবার যে বানিয়েছিল, সেই প্রতিমা যে বানিয়েছিল তাকে চেঞ্জ করে আলাদা নতুন মানে মৃৎশিল্পীকে নেওয়া হয়েছে। কেমন লাগছে ঠাকুর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। যাই হোক, পুজো 10টার মধ্যে শুরু হয়ে গেছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। মানুষজন এক এক করে আসতে চলেছে এবং ঢাকের কাঠি শুনে মানুষ অপ্লুত এবং ভালোই লাগছে। যাই হোক, এরপরে আমার 2 অ্যাসোসিয়েট চলে এসেছে, যারা আমার সাথে কাজ করে, তাদেরকে ডেকেছিলাম, তারাও চলে এসছে। এবং এরপরে আমাদের পুজো মোটামুটি শুরু হয়ে গেছে। যাই হোক, আমার মা এদিকে ঠাকুরের ভোগ বানাতে শুরু করে দিয়েছে। এই ভোগটাই ঠাকুরকে নিবেদন করবে, সেই হিসাবে ভোগ বানানো শুরু হয়ে গেছে এবং ভোগটাও তৈরি হয়ে গেছে এবং এক এক করে পাত্রে ঢেলে নিচ্ছে। যাই হোক, এই বছরটা একটু অন্যরকম। কেন? কারণ এই বছরটা আগের বছরের তুলনায় একটু পরিবেশটা আলাদা। গরমটা সেরকম নাই বললেই চলে। অন্যবার যা গরম থাকে বলাই বহুল্য, এবং গরমটা দারুণ থাকতো, কিন্তু এই বছরটা গরমটা একটু হলেও কম আছে। এরপর আমাদেরকে এক এক করে ডাকলো অঞ্জলি দেওয়ার জন্য। আমি যেহেতু চা বিস্কুটই খেয়েছি, সেহেতু অঞ্জলি দেওয়ার কোনো দ্বিধাবোধ নেই। যাই হোক, এরপরে অঞ্জলি দেওয়া শুরু হলো। বিপত্তারিণী দুর্গে ত্বং সর্বশুভ নিবারিণী আয়ুরারোগ্য দেহি মে মাহেশ্বরী প্রসীদ মে সর্বদুঃখ হরা দেবী সর্বশান্ত প্রণাশিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে রোগ শোক হরা দেবী সর্বসংকট নাশিনী সর্বসাক্ষী হরে দেবী নারায়ণী নমস্তুতে এতানি সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ বিপত্তারিণী সপরিবার দুর্গায় নমঃ বিপত্তারিণী সর্বশুভ নিবারিণী আয়ুরারোগ্য দেহি মে মাহেশ্বরী প্রসীদ মে সর্ব দুঃখ দূরা দেবী সর্বশান্ত প্রণাশিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে রোগ শোক হরা দেবী সর্বসংকট নাশিনী সর্বশান্তি হরে দেবী নারায়ণী
এতানি সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ বিপত্তারিণী সপরিবার দুর্গায় নমঃ নমঃ বিপত্তারিণী দুর্গে ত্বং সর্বসুখ নিবারিণী আয়ুরারোগ্য দেহি মে মাহেশ্বরী প্রসীদমে সর্বদুঃখ হরা দেবী সর্বসন্তান হরাশিনী আয়ুরারোগ্য সুতরাং দেবী দেবী নমস্তুতে রোগ শোক হরা দেবী সংকট নাশিনী সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে এতানি সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ বিপত্তারিণী সপরিবার দুর্গায় নমঃ অঞ্জলি হয়ে গেল গাইস, দেখতেই পাচ্ছ। এরপরে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেল গাইস, কারণ জানো বিপত্তারিণীতে 108টা ফল 108টা প্রদীপ জ্বালাতেই হয়, সেই হিসাবে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেল গাইস। প্রদীপটা আমি ভালোভাবে ক্যাপচার করা শুরু করলাম, কারণ প্রদীপটা দেখতে দারুণ লাগে, তবে অন্ধকারে বেশি ভালো লাগে, তাও চেষ্টা করলাম ভালোভাবে মানে ক্যাপচার করার। যাই হোক, এরপরে আমার মা কিছুটা প্রদীপ 13টা প্রদীপ মনে হয় নিবেদন করলো, এবং বাদবাকি প্রদীপ সবাইকে বললো, সবাই মিলে জানানোর কথা। তো যাই হোক, ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। এরপরে ঢাক বাজা শুরু হয়ে গেল, তারপরে আশীর্বাদও চলে আসলো। আমি যেহেতু ভিডিও করছিলাম, সেহেতু আমি আশীর্বাদ নিইনি বলে আমি গালও খেলাম, কী আর করা যাবে। যাই হোক, সবাইকে আশীর্বাদ দিয়ে দেওয়া হলো, এবং এরপরে আমি এবং আমরা বসেই ছিলাম। এবার কেসটা হচ্ছে, এই বছরটা যেহেতু স্পেশাল, সে তো অনেকেই আসবে। কারা আসবে তোমাদেরকে আগে বলছি, একটু অপেক্ষা করো, ভিডিও দেখতে থাকো। এদিকে 108টা প্রদীপ জ্বালানো কমপ্লিট। এরপরে আরও প্রদীপ জ্বালানো হচ্ছে। প্রথমে মাটির প্রদীপে জ্বালানো হলো, এরপরে দেখতে পাচ্ছ যে পিতলের প্রদীপে জ্বালানো হচ্ছে। গরমটা এখন লাগছিল বেশ, তবে পুজোতে ভালোই লাগছিল। পুজোতে অত গরম টরমের চিন্তা করছিলাম না। এরপরে আমাদেরকে মাথায় এক এক করে আশীর্বাদ দিয়ে দিল, ভালোই লাগছিল বেশ। আর কি, এদিকে রান্না চলছে গাইস, দেখতেই পাচ্ছ। রান্না প্রায় শেষের দিকে, কারণ 12টা বেজে গেছে মোটামুটি। তো একদম শেষের দিকে, শেষের পর্যায়ে যাকে বলে। এরপরে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে। দেখো কেমন লাগছে প্রদীপটা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো দুর্দান্ত লাগছে, আমি এইভাবেই ক্যাপচার করেছি যাতে তোমাদের ভালো লাগে। আমার মেন প্রায়োরিটি হচ্ছে তোমরা, তোমাদের যদি ভালো লেগে থাকে, এবং তোমাদের ভালো লাগাটাই আমার ভালো লাগা। যদি ভালো লেগে থাকে ভিডিও, অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি চাই চ্যানেলটা বড় হোক এবং আরও ভালো ভালো ভিডিও আসুক, এবং তোমাদেরও মানে ভালো লাগে যাতে, এটাই মেন প্রায়োরিটি। যাই হোক, অবশ্যই আমার সাথে এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো। পুজো প্রায় কমপ্লিটের দিকে গাইস। এরপরে দেখতে পাচ্ছ যজ্ঞ হচ্ছে। যজ্ঞ হওয়া মানে পুজো প্রায় শেষের দিকে, ধরতে গেলে 90%ই কমপ্লিট হয়ে গেল পুজো, শুধু যজ্ঞটাই বাকি। যজ্ঞটা হয়ে গেলেই পুজো কমপ্লিট এই বছরের মতো। তো যেহেতু 25 বছর পূর্তি, সেহেতু একটু স্পেশালভাবেই করা হয়েছে, যতটা পারা যায়। কিন্তু আর কি করা যাবে, যেহেতু বাজেট কম ছিল,
সেহেতু এইভাবে আমরা এই পুজোটাকে সম্পূর্ণ করলাম। যাই হোক, এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত কিছু হয়ে গেছে এবং পুরোহিত মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে পুজোর। তো আর কি করা যাবে, এরপরে আমরা এক এক করে যজ্ঞটা দেখতে লাগলাম। দেখতেই পাচ্ছ ভালোই লাগছিল বেশ, তাই তোমাদের সাথে তুলে ধরলাম। যজ্ঞতে জল ঢেলে দিল, মানে যজ্ঞ শেষ, সম্পূর্ণ হলো, একদম পুরোপুরি শেষ যজ্ঞ। এরপর আর কি, এরপরে যজ্ঞ শেষ হতেই আমাদেরকে এক এক করে ডাকা হলো টিপ পড়ার জন্য, যজ্ঞের টিপ পড়ার জন্য। ওটাই তো মেন আকর্ষণ। যাই হোক, এরপরে আমরা সবাই মিলে চলে গেলাম যজ্ঞের টিপ পড়তে। এক এক করে টিপ দিয়ে দেওয়া হলো। আমি সর্বশেষ হলাম, তারপরে দেখলাম আরও 2-1জন আছে। আমি ভেবেছিলাম আমি সর্বশেষ, যেহেতু আমি ভিডিও করছি না সেহেতু আমি লাস্টে নিলাম, কিন্তু তারপর দেখলাম আরও লোক নিচ্ছে। যাই হোক, আর কি করা যাবে। এরপরে দেখতে গেলাম এবং দেখতে পেলাম যে অনেক লোক ঢুকছে এবং অনেকে যজ্ঞ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু যজ্ঞ দিতে পারেনি, তাদেরকে আবার ডাকা হলো এবং তারা আবার নতুন করে যজ্ঞ দিল। এবং যারা মানে গল্প শুনেনি, মানে আমাদের যে বিপত্তারিণী পুজো হয় সেখানে গল্প আছে একটা, সেই গল্প যারা শুনেনি তাদেরকেও ডাকা হলো গল্প শোনানোর কথা। এরপরে দেখলাম আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো। আমার দাদা যে মেন আকর্ষণ, সে দেখলাম উপস্থিত হলো। কেন মেন আকর্ষণ, সে গতবার উপস্থিত হতে পারেনি বা অ্যাটেন্ড করতে পারেনি, কারণ আমার দাদা নীলরতন মেডিকেল কলেজের ছাত্র, সেহেতু আগের বছর স্টাডি পারপাসের জন্য আসতে পারেনি। তো এই বছর অ্যাটেন্ড করতে পেরেছে। অনেক কমপ্লিকেশান ছিল, ট্রেন পাওয়া যাচ্ছিল না, রেলের সমস্যা ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা জানো, সেহেতু আমার দাদা অনেক কষ্ট করে মালদাতে উপস্থিত হয়েছে। যাই হোক, এরপরে দাদা এসে দেখতে পেলাম এবং আরও মানুষজন ঢুকতে লাগলো। এরপর আর কি, এরপর পুজো শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এরপরে ঠাকুরমশাই বললো যে মানে সুতা ফুতা বানানো চালু হোক বা শুরু করা হোক, এবং দেখতে পেলাম যে সুতো বানানোর আগে প্রসাদ বিতরণ করা হলো, ঠাকুরের প্রসাদ বিতরণ করা হলো, কলা সন্দেশ প্যারা যাকে বলে বিতরণ করা হলো এবং আমাকেও দেওয়ার জন্য বললো। ইন দ্য মিন টাইম আমার দিদি এসে উপস্থিত হলো। সবাই দেখছি লাস্টের দিকেই আসছে, বাঙালির তো টাইমই এরকম যে পুজো হবে 10টার দিকে, আমরা দেখবো যে 1টার সময়ও মানুষ ঢুকছে। পুজোর দেখার কথা বলেছিলাম কিন্তু 1টার দিকেও মানুষ ঢুকছে। এরপরে আমরা দেখলাম আমার বন্ধু উপস্থিত হলো, বন্ধু একদম সর্বপ্রথম এসছে, মানে টাইমিংয়ের দিক থেকে মানে সর্বশেষ দাদা উপস্থিত হলো। মানে মেন কথা হচ্ছে বাঙালির টাইমিং হচ্ছে ওস্ট এক কথায়। এবার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলো ঠিকই, তাই গল্পগুজব করতে লাগলাম। পাশে দাদাও বসেছিল, দাদাও গল্পগুজব করতে লাগলো। আর্জেন্টিনা, মেসি এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং ঝামেলাও হচ্ছিল। যাই হোক, তো এরপরে আমরা সমস্ত কিছু গল্প টল্প করতে গেলাম এবং গল্প টল্প করছিলামই ঠিকই। 1-1.5 ঘন্টা এই নিয়েই চললো, ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে, ভলি নিয়ে। যাই হোক, এই গল্পই করছিলাম। এরপরে ব্যাচ বসা শুরু হয়ে গেল, এক এক করে ব্যাচ বসলো, আমাদেরকে ডাকছিল, আমরা এখন গেলাম না। তো সবাইকে বলা হচ্ছিলো যে এক এক করে সবাই বসে যাও ব্যাচে। এরপরে সুতা বানানো শুরু করলো, মানে আমার দিদি সুতা বানানো শুরু করে দিল এবং সুতাটা বানানো চলছিল এবং এক এক করে বিতরণ করা হচ্ছিল। এরপর আমরা চলে গেলাম 1-1.5 ঘন্টা পর খেতে। দেখতে পেলাম যে এই ব্যাচটা উঠে যাচ্ছে এবং এরপরে আমরা বসবো, মানে মোট কথা হচ্ছে আমরা 4র্থ নম্বর ব্যাচে বসলাম। এবং এরপরে
আমরা এক এক করে বসে গেলাম। দিদির মেয়েও চলে এসেছিলো, দিদির মেয়েকেও বলা হয়েছিল যে বসতে, সে বললো মায়ের সাথে বসবে। তো সে হচ্ছে আমার সবচেয়ে বড় সাবস্ক্রাইবার। আমার যেই ভিডিও আমি ছাড়ি সে বলে প্রতিটা ভিডিও 7-8 বার করে দেখে। তো এরকম সাবস্ক্রাইবার আরও হয়, যাতে একটু আমাকে মানে আশীর্বাদ করো এবং চ্যানেলটার সাথে পাশে থেকো। এরপরে আমরা সবাই মিলে বসে পড়লাম এবং গল্পগুজব করতে লাগলাম। আমার দাদা এসছে, আগের বছর আসেনি, এই বছর এসছে। এবং বন্ধুর সাথে রোজই দেখা হয় মোটামুটি, মাঝে মাঝেই। কিন্তু বন্ধু এখানে অ্যাটেন্ড করেছে মোটামুটি 4-5 বছর পর। তো সেহেতু বন্ধুর একটু নতুনই লাগছে, যে এখানে আগে এটা ছিল, ওখানে আগে ওটা ছিল, এই বলছিল। তো যাই হোক, এরপরে আমরা গল্পগুজব করছিলাম এবং খাবার এক এক করে টেবিলে আসছিলো। এরপরে আমরা খাবার খেতে শুরু করে দিলাম গাইস। যাই হোক, এবারে মনে হচ্ছিল ঠান্ডা একটু আছে, মানে গরমটা কমই লাগছিল ঠিকই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এরপরে এক এক করে সুতা বেঁধে নিলাম গাইস। কেন? কারণ তোমরা জানো বিপত্তারিণীর সুতা বাঁধা মানে কি? বিপত্তারিণীর সুতা বাঁধা মানে বাঙালিদের রক্ষা কবচ। যদি বলতে হয় এক কথা, বাঙালিদের রক্ষা কবচ হচ্ছে বিপত্তারিণীর সুতা বাঁধা। আমি প্রতি বছর সুতাটা মানে বাঁধি এই টাইমে, এবং 1 বছর রেখে দিই। নেক্সট টাইম আবার এই বছরে, মানে পরের বছর এই টাইমে ওটাকে কেটে নতুন করে সুতা বাঁধি। তোমরা কি এইভাবেই করো? যদি করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজ এখানেই শেষ করলাম, আশা করি ভালো লেগেছে।